এটা আমি বলি, এটা একটা আইসিএসসির প্রি মিড টার্মের কোশ্চেন। তো এটাতে টোটাল 56 মার্কসের মতন কোশ্চেন আছে, নিয়ার অ্যাবাউট 50 মার্কসের কোশ্চেন করতে হবে। 1.5 ঘন্টা টাইম দেওয়া আছে। জাস্ট এটা আমি দেখে নিচ্ছি যে আমি প্রত্যেকটা মার্কস কাউন্ট করে করে যাব, যে কতটা কম টাইমে এটা 50 মার্কসের কোশ্চেন অ্যাটেম্প করা যাচ্ছে কি যাচ্ছে না, আমি এটা একবার দেখতে চাই, ঠিক আছে? তো যার যার দরকার হবে ক্লাসটা দেখে নেবে, কোনো অসুবিধা নেই। আর কোশ্চেনটা আমি এখানে প্রত্যেকটা পড়ে দিচ্ছি, তারপর এটা অ্যান্সারটা স্টার্ট করছি, ঠিক আছে? যে বুঝিয়ে দিচ্ছি কিভাবে হয়, যে এটা কত টাইম লাগে আমি সিম্পলি বুঝিয়ে দিচ্ছি, দেখা যাক কি হয়। মোটামুটি লিখে লিখেই করবো, যেমন ভাবে করা উচিত। আচ্ছা, প্রথম কোশ্চেনটাতে একের দাগের কোশ্চেনটাতে কি দিয়েছে দেখা যাক। একের দাগের কোশ্চেন দেওয়া আছে, a car of mass 120 kg is moving at a speed of 18 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমরা কি লিখবো? আচ্ছা, গোটা কোশ্চেনটা একবার পড়ে নিই। 18 কিলোমিটার পার আওয়ার, আচ্ছা, and it accelerates to attain a speed of 54 কিলোমিটার পার আওয়ার, মানে ওটা ফাইনাল ভেলোসিটি in 5 seconds. Calculate the work done by the engine আর the power of the engine। 2 + 1 3 নম্বর আছে এটাতে। দেখো, তার মানে আমরা এখানে বলতে পারি কিভাবে লিখবো এটা। এক নম্বর কোশ্চেন, মাস অফ দ্য কার। মাস অফ দ্য কার এটা লিখে রাখলাম, মাস অফ দ্য কার m equals to কত? 120 কেজি। 120 কেজি। এরপরে কি আছে এখানে আমাদের? ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি লিখবো আমরা, ইনিশিয়াল ভেলোসিটি u equals to 18 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারটাকে কিন্তু মিটার পার সেকেন্ডে চেঞ্জ করবে, কারণ কিলোমিটার পার আওয়ারটা কোনো সিস্টেম অফ ইউনিটস এর মধ্যে পড়ছে না, সেই কারণে এগুলো ভুল হয়ে যায়। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে আমাদেরকে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। সো 5/18 মাল্টিপ্লাইড দেন 18 5 মিটার পার সেকেন্ড। দেখো 5 মিটার পার সেকেন্ড হয়ে গেল। আচ্ছা, ফাইনাল ভেলোসিটি কত দেওয়া আছে? ফাইনাল ভেলোসিটি যা যা ডেটা দেওয়া থাকবে অলওয়েজ রাইট দ্য গিভেন ডেটা ফার্স্ট। ওকে, তারপরে চিন্তা করো যে আমাদেরকে যেটা বার করতে হবে সেটা আমরা এই গিভেন ডেটাগুলোকে ইউজ করে কিভাবে করা যাবে। তো ফাইনাল ভেলোসিটি দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার। 54 কিলোমিটার পার আওয়ার ডিরেক্টলি বুঝতেও পারছি, 18 কিলোমিটার পার আওয়ার মানে যদি 5 মিটার পার সেকেন্ড হয়, তার 3 টাইমস, তাহলে এটাও 3 টাইমস। যাই হোক, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করেই তো তোমাকে করতে হবে। তো দেখো কত হয়ে গেল, 15 মিটার পার সেকেন্ড। ওকে, তো ফার্স্ট you are asked to find out the work done by the engine. So therefore work done by the engine, work done by the engine, W equals to change in kinetic energy। এটাই তো আমাদের ফর্মুলা জানা আছে, ফর্মুলা বলে গেলে তো চলবে না। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, সো the result will be half m v square minus half m u square। so half m v square minus u square। তো half m equals to কত? 120 into v square, v equals to 15, so 225 minus q square মানে কত? 25, এত জুল। দেখো, কারণ কি সবকিছু আমাদের এসআই সিস্টেমে চলছে, এত জুল হয়ে গেল। আচ্ছা, এত জুল যদি হয়ে যায়, তো এখানে দেখা যাক, এত জুল হয়ে গেলে এটা হচ্ছে 60, সো 60 মাল্টিপ্লাইড বাই কিতনা? 200, এত জুল। তো হয়ে গেল 12,000 জুল। অ্যান্সার হয়ে গেল ফার্স্ট। নাম্বার বি তে কি বলা আছে? দেখো, নাম্বার বি তে বলা আছে দ্য পাওয়ার বাই দ্য পাওয়ার অফ দ্য ইঞ্জিন। পাওয়ার মানে আমরা কি জানি? ওয়ার্ক ডান বাই টাইম। দেয়ারফর পাওয়ার অফ দ্য ইঞ্জিন লিখে লিখে করবে এরকম, পাওয়ার অফ দ্য ইঞ্জিন P equals to W by T। সো W equals to কত? 12,000। কত সেকেন্ডের কেস ছিল এটা? দেখো 5 সেকেন্ডে। এত জুল বাই সেকেন্ড মানে এটা হয়ে গেল ওয়াট। কত হচ্ছে? 24, তো 2400 ওয়াট। অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে, 2400 ওয়াট। এটা হয়ে গেল ইঞ্জিনের পাওয়ার। তো আমরা এটা কত মার্কসের কোশ্চেন করে ফেললাম? দেখো 2 + 1 3 মার্কস কিন্তু ডান আমাদের। আচ্ছা, চলো এরপর দেখা যাক কি আছে। বলা আছে এ ব্লক মেশিনস থেকে এই কোশ্চেনটা আছে, দেখো পড়ে নাও একবার। এ ব্লক অ্যান্ড এ টেকল সিস্টেম অফ পুলিশ হ্যাজ ভেলোসিটি রেশিও 4। ড্র এ লেবেলড ডায়াগ্রাম অফ দ্য সিস্টেম ইন্ডিকেটিং ক্লিয়ারলি দ্য ডিরেকশন অফ লোড অ্যান্ড এফোর্ট। তো কোনো ব্যাপারই না, ব্লক অ্যান্ড টেকেন সিস্টেমে ভেলোসিটি রেশিও 4 মানে আমাদের কটা পুলি থাকবে? ভেলোসিটি নাম্বার অফ পুলিশ মানেই সেটাই ভেলোসিটি রেশিও হয়, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তো দেখো, এটাকে ছবি আঁকতে বললে এটা না পারলে হবে না, মেশিন চ্যাপ্টারটা একটু পড়তে হবে। তো এইখানে আমাদের কটা থাকবে? একটা, ঠিক আছে, দুটো,
তো এখানে আমাদের কটা থাকছে দেখা যাক, একটা, দুটো। তারপর আমরা কি করব, এখান থেকে ভেলোসিটি 4 বলেছে, তাহলে এখান থেকে আমরা লোডটা ঝুলিয়ে দিলাম, এখান থেকে আমরা লোডটা ঝুলিয়ে দিলাম, লোড এখানে লিখে দেবো লোড। আচ্ছা, তাহলে আমাকে তো এই দিক দিয়ে ইউজ করতে হবে, তাহলে এফোর্টের দিক দিয়ে আগে এটা করতে শুরু করো, ব্যাস, দিয়ে বাদ বাকিটা অটোমেটিক হয়ে যাবে। এইটা হিসাব মতন একটু বড় আঁকা উচিত, এইটা তার তুলনায় এটা একটু ছোট, আবার এটাও এইটার মতন সাইজ, এটা তার তুলনায় একটু বড়, এরকম ভাবে আঁকবে। এটা আমি পেনে করছি তো মেনটেন করতে পারছি না। তো আগে আমি এফোর্টের ডিরেকশনটা ঠিক করে নিলাম যে এইদিকে এফোর্ট, কারণ এই দিক দিয়েই তো টানতে হবে। দেখা যাবে যে কিভাবে দেখো ছবিটা করতে হয়। এইভাবে যে এলে একদম তলাটাই চলে আসবে, একদম নিচেরটায়, একদম নিচেরটায় চলে এলাম। ভুলভাল করলে তো হবে না, ডিরেকশন গুলো বুঝতে হবে। দেখো একদম নিচেরটায় চলে এলাম, তারপর সোজা আবার উপরে উঠে গিয়ে তার নিচেরটায়, সোজা আবার উপরে উঠে গিয়ে এইটা দিয়ে, এইটা দিয়ে এটাই চলে এলাম, আবার এটা উঠে এসে এইটাতে। দেখো এটা, এটাতে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা এখানেই শেষ করে দেবে, এটা এখানেই শেষ করে দেবে, এটা প্রয়োজন নেই, এটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা প্রয়োজন নেই। তো দেখো এইদিকে এফোর্ট, তাহলে এইদিকে এফোর্ট, এখানে লোড। এরপর আমার ছবিটাও এখানে নিতে হবে ফ্রেশ ভাবে, ইন্ডিকেটিং বলেছে, তাহলে এইদিকে টেনশন টি। আচ্ছা, এইখানে লোড আছে মানে এই দড়িটার উপরে টেনশন, এইদিকে টি, কারণ টেনশন অলওয়েজ আউটওয়ার্ড, লোড এইদিকে কাজ করছে, তার মানে টেনশন উপরের দিকে থাকছে, এটারও টেনশন উপরের দিকে টি। আচ্ছা, এই দড়িটার উপরেও তার মানে একটা টেনশন টি, আর এই যে এই পোর্শনটা, এইটার উপরেও টেনশন টি। তার মানে দেখো এইটা ঘোরা মানে তো, এটা যখনই টানছি মানে টো করে এই টানটা, এটা এই নিচের দিকে আসছে মানে কি হচ্ছে, ট্রু করে এই দড়িটা এসে এইটা তাহলে উপর দিকে উঠছে, এটা যত নিচের দিকে টানছে তাহলে এই কেসটা উপরের দিকে উঠছে, ট্রু করে গেল এটা, এই পোর্শনটা তাহলে আবার উপর দিকে উঠছে। ঠিক আছে, ওভারঅল গোটা জিনিসটা উপর দিকে উঠবে, গিয়ে একে ধাক্কা খেয়ে ভেঙে যাবে, ওইসব ভাবার দরকার নেই। তো হয়ে গেল, দেখো তার মানে আমাদের এখানে ভেলোসিটি রেশিও ইকুয়ালস টু আমরা কি জানি, ভেলোসিটি রেশিও মানে আমরা কি জানি বলো, লোড বাই এফোর্ট, তাই তো, লোড বাই এফোর্ট, এটাও লিখে দিলাম। যদিও বা ওটা 4 বলাই আছে, 4টা হিসাব করি তো আমরা ছবিটা আঁকছি, তাও লিখে রাখছি আমরা। আচ্ছা, এখানে দেখো তো ইকুয়েশন যখন আমরা বানাবো, এখানে এফোর্ট এইদিকে, এফোর্টকে ব্যালেন্স করার জন্য উপর দিকে কি রয়েছে, এফোর্ট ইকুয়ালস টু টি অনলি। আচ্ছা, লোড হচ্ছে নিচের দিকে এল, এল কে ব্যালেন্স করার জন্য কে কে রয়েছে, দেখো নিচের দিকে এল, কিন্তু এই এল এর ঠিক অপোজিটে কি কি কাজ করছে, এই একটা টেনশন, এই একটা, এই একটা, এই একটা, এই দুইটার উপরে এই চারটে আমরা দেখতে পাচ্ছি, মোট চারটে, তাহলে 40। তাহলে লোড বাই এফোর্ট, দেখো 40 বাই এফোর্ট মানে কত, এফোর্ট মানেই তো ই মানেই টি, দেখো ভেলোসিটি রেশিও 4 হয়ে গেল, আমাদের কোশ্চেনের অ্যান্সার হয়ে গেছে। তো এটা তো 2 নম্বর ছিল, তাহলে 3 প্লাস 2, দেখো আমাদের 5 মার্কস কমপ্লিট হয়ে গেল, 3 প্লাস 2 5 মার্কস কমপ্লিট হয়ে গেল। বেশ, তারপর কি বলা আছে দেখা যাক, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে এখানে এই জায়গাতেই হয়ে যাবে আমাদের 3 দাগের কোশ্চেনটা। 3 দাগের কোশ্চেনে কি আছে, এ কয়েন কেপ্ট ইনসাইড ওয়াটার মিউ ইকুয়ালস টু দেওয়া আছে, মিউ ইকুয়ালস টু দেওয়া আছে 4/3 হোয়েন viewed from air in a vertical direction, সোজাসুজি ওপর থেকে দেখছি, appears to be raised by 3 mm, find the depth of the coin in water, মানে ডেপথ অফ দ্য কয়েন ইন ওয়াটার মানে কত নিচে রয়েছে, মানে আমাদেরকে রিয়েল ডেপথ বার করতে বলছে। তার মানে কি দেওয়া রয়েছে, appears to be raised 3 মিটার বলেছে, মানে ধরো এইরকম জায়গায় কয়েনটা রয়েছে, এখান থেকে দেখা হচ্ছে, এভাবে ছবি এঁকে নেবে, এখান থেকে দেখা হচ্ছে কিন্তু কয়েনটাকে লাগছে এখানে, তার মানে এইটা উঠেছে 3 মিটার, তার মানে আমাদের কি দেওয়া আছে, সিট লিখে রাখবো আমরা, সিট মানে 3 মিলিমিটার দেওয়া আছে। আচ্ছা, এইখান থেকে এইটা তো আমাদের রিয়েল ডেপথ, আর এইখান থেকে এটা অ্যাপারেন্ট ডেপথ। ঠিক আছে, তার মানে সিট মানে আমরা কি জানি, রিয়েল ডেপথ মাইনাস অ্যাপারেন্ট ডেপথ। তো এটা আমরা একবার লিখে রাখি, আর ডি মাইনাস অ্যাপারেন্ট ডেপথ ইকুয়ালস টু কত, 3 mm, এটা লেখা রইল। রিয়েল ডেপথ মাইনাস অ্যাপারেন্ট ডেপথ মানেই তো সিট, দেখে নাও এই এতটা হচ্ছে রিয়েল ডেপথ, আর এইখান থেকে এই পোর্শনটা জলের মধ্যে, এখান থেকে এই পোর্শনটা হচ্ছে অ্যাপারেন্ট ডেপথ, কারণ এখানেই উঠে এসছে মনে হচ্ছে, তাহলে রিয়েল ডেপথ মাইনাস অ্যাপারেন্ট ডেপথ 3 মিলিমিটার হয়ে গেল। আচ্ছা, আর আমরা কি জানি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আমরা কি জানি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়ালস টু কি, রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ, এটা আমাদের জানা আছে। কি দেওয়া আছে, মিউ ইকুয়ালস টু, দেখা যাক, মিউ ইকুয়ালস টু দেওয়া আছে 4/3, মিউ ইকুয়ালস টু দেওয়া আছে, এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ব্র্যাকেটে মিউ লিখে রাখবে, তাহলে মিউ ইকুয়ালস টু 4/3। সো এটা একটা ইকুয়েশন নাম্বার 1 দেওয়া থাক, হ্যাঁ। তো এখানে আমরা মিউ ইকুয়ালস টু তাহলে কি বলতে পারলাম, রিয়েল ডেপথ, রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ। দেখো তো
মিউ মানে কত দেওয়া আছে, ও এটা মিউটা এইখানে আবার ব্র্যাকেটে লিখেছি তো, এটা 4/3 লিখে রাখলাম, ঠিক আছে, 4/3 লিখে রাখলাম। তো কি দেখা যাচ্ছে এখানে, মিউ মানে 4/3। তো আমরা যে কোনো একটা রিয়েল ডেপথ বার করতে হবে, তো তাহলে আমরা এখানে অ্যাপারেন্ট ডেপথটাকে রিপ্লেস করে দেবো। তাহলে এখান থেকে অ্যাপারেন্ট ডেপথ আয়া ইধার, অ্যাপারেন্ট ডেপথ ইকুয়ালস টু কত হবে বলতো, এই 3 ওপরে যাবে, 4 নিচে আসবে, মানে 3/4 ইন্টু রিয়েল ডেপথ। দেখো বোঝা গেল কিনা, 3/4 ইন্টু রিয়েল ডেপথ। বুঝতে পেরেছো কি বললাম? অ্যাপারেন্ট ডেপথটা ধরো এই পাশে চলে এলো, অ্যাপারেন্ট ডেপথটা তুলে নিয়ে এখানে করে দিলাম। আর এই 4/3টাকে ওপাশে করবো, ওপাশে করবো মানে তলায় গিয়ে তো ডিভাইড হবে। তলায় গিয়ে যদি রিয়েল ডেপথের তলায় যদি 4/3 থাকে, তাহলে 3টা তো উপরে উঠবে, তাহলে 3/4 রিয়েল ডেপথ হয়ে গেল এটা। এটা তাহলে এবারে আমরা কি লিখবো, দেয়ারফর পুটিং দ্য ভ্যালু অফ এডি ইন ইকুয়েশন 1। ইকুয়েশন 1 এ গিয়ে যদি আমরা পুট করি, তাহলে রিয়েল ডেপথ মাইনাস 3/4 রিয়েল ডেপথ ইকুয়ালস টু কত, 3 মিলিমিটার। এরকম ভাবে লিখছি, রিয়েল ডেপথ কমন চলে গেল, 1 মাইনাস 3/4 ইকুয়ালস টু 3 মিলিমিটার। দেখো আমরা কি দেখতে পাচ্ছি, রিয়েল ডেপথ ইন্টু 1/4, দেখো 1 মাইনাস 3/4 মানে 1/4 ইকুয়ালস টু 3 মিলিমিটার। দেয়ারফর রিয়েল ডেপথ ইকুয়ালস টু কত, এই 4টা এইদিকে গিয়ে মাল্টিপ্লাই হবে, 12 মিলিমিটার। অ্যান্সার বেরিয়ে গেল। কত মার্কস ছিল, দেখো এটাতে, আচ্ছা 3 এর এ বি, মানে এটা 3 এর কোশ্চেনের এ হলো, 3 এর কোশ্চেনের এতে 2 নম্বর ছিল, 2 নম্বর, ঠিক আছে। দেখো আমি কিন্তু হিসাব রাখছি, আমি সব হিসাব রাখছি, 2 নম্বর ছিল। আর 3 এর কোশ্চেনের বিটাতে, 3 এর কোশ্চেনের বি পড়ো, 3 এর কোশ্চেনের বি পড়ো। কি দেওয়া আছে, হাউ ইজ দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল রিলেটেড টু দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম। দেখো 2+1 3 আছে, তো এই কোশ্চেন হচ্ছে বিরাট ইম্পর্টেন্ট, এটা বিরাট ইম্পর্টেন্ট। হাউ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এটা 1 নম্বর থাকে। তো আমরা দেখো, আমরা এমনিতেই জানি, এটা যদি আমাদের ডেন্সার মিডিয়াম হয়, এটা যদি রেয়ার মিডিয়াম হয়, আগেই নর্মালটা টেনে রাখলাম। তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ দ্যাট অ্যাঙ্গেল ফর হুইচ if the light ray goes from denser to rarer medium, then um, for which incident angle the refracted angle will lie on the separating layer between the two media, রেয়ার আর ডেন্সারের মধ্যে, তার মানে কি এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। সো আমাদের এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটাকে যদি আমরা সি বলি, ক্রিটিক্যাল ফর সি যদি বলি, আর এইটা আর মানে 90 ডিগ্রি, তো আমরা কি জানি যে ফ্রম স্নেলস ল আমরা কি জানি, সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্যাট মিডিয়াম ইন হুইচ দ্য লাইট রে ইন্টেন্ড টু গো। ঠিক আছে, তার মানে আমাদের এখানে যাচ্ছে রেয়ার আর মিডিয়ামে, তো আমাদের এটাকে রেয়ার আর মিডিয়াম বলতে এয়ার করে রাখলাম। আর এখান থেকে আসছে যেটা একটা মিডিয়াম, তাহলে এই মিডিয়াম থেকে যাচ্ছে এয়ারে, কারণ যেখানে যাচ্ছে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু যেখান থেকে আসছে, এই মিডিয়াম থেকে আসছে, তাহলে মিডিয়াম দিয়ে রাখলাম। সো দেখো আমাদের সাইন আই বলতে ইনসিডেন্ট অ্যাঙ্গেল এখানে কত, সি, তাহলে সাইন সি বাই সাইন আর মানে কত, সাইন 90 ইকুয়ালস টু কত, এম মিউ এ, মানে এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু মিডিয়াম। এটা শুনতে তো খারাপ লাগে, তো যাই হোক, খারাপ লাগলেও তুমি যদি এখানে অ্যান্সারটা করে ছেড়ে দাও 1 নম্বরের ব্যাপার, তো এটা তুমি পেয়ে যাচ্ছ, সাইন সি ইকুয়ালস টু এম মিউ এ। বা এটাকে আবার লিখতে পারো সাইন সি ইকুয়ালস টু, এটাকে যদি আমরা 1/, করি, কারণ আমরা কি জানতাম, আমরা এটা জানি 1, দেখো আমি লিখতে লিখতে কিন্তু বুঝিয়েও দিচ্ছি, শুধু অ্যান্সারটা করলে হয়তো একটু কম টাইম হতো। 1 μ2 মানে 1/2 μ1, এরকম হিসাবটা তো আমাদের জানা আছে। তো এম মিউ এ মানে আমি লিখতে পারি 1/a মিউ এম। যদি বলো যে স্যার কেন লিখলেন, কারণ হচ্ছে এই এম মিউ এ, এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু মিডিয়াম শুনতে ভালো লাগছে না, সো মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু এয়ার হলো, ঠিক আছে, তার জন্য আমাকে 1/, করতে হলো, তাও আচ্ছা, বাট জিনিসটা দেখতে ভালো লাগবে। তো এখানে অ্যান্সারটা শেষ করে দিতে পারো। তাহলে 2 আর 3 নাম্বার হয়ে গেল, আগে লাস্ট হয়েছিল 5, তাহলে 5 আর 3 8, দেখো 8 কমপ্লিট হয়ে গেছে। এবারে 4 এর কোশ্চেনটা পড়া যাক। কি বলা আছে, কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 10 সেমি ইজ প্লেসড at a distance of 60 সেমি from a screen, মানে স্ক্রিন থেকে 60 সেমি, মানে লেন্স থেকে 60 সেমি দূরে স্ক্রিনটা রয়েছে। হাউ ফার ফ্রম দ্য লেন্স শুড অ্যান অবজেক্ট বি প্লেসড সো অ্যাজ টু অবটেন এ রিয়েল ইমেজ অন দ্য স্ক্রিন। একদম ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক, স্ক্রিনে রিয়েল ইমেজ পাবো, কনভেক্স লেন্স, এ তো স্বাভাবিক ব্যাপার। তাহলে 4 এর দাগেরটা দেখো, 4 এর দাগটা কেমন এইভাবে রয়েছে, ছবি এখানে সব, ছবি না এখানে দেখা বলেছি, এখানে স্ক্রিন রাখা আছে, এখানে স্ক্রিন রাখা আছে, ঠিক আছে, এখানে ইমেজ তৈরি হবে, এইভাবে এখানে স্ক্রিনেতে ইমেজটা তৈরি হবে।
আমরা যে অবজেক্টটা এখানে রাখবো তার ইমেজটা তো আলটিমেট এখান থেকে যাবে, কোনো রিডায়াগ্রাম প্রয়োজন নেই এখানে। তো এই ডিস্টেন্সটা দেওয়া আছে 60 সেমি। আচ্ছা, এর ফোকাল লেন্থ দেওয়া আছে কত? ফোকাল লেন্থটা দেখলাম 10 সেমি, 10 সেমি। তো আমাদের এটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় হলো? আমরা তাহলে কি লিখবো? আমাদের এটা হচ্ছে, আমরা তাহলে কি লিখবো যে ফোকাল লেন্থ যা যা দেওয়া থাকে আবার লিখে নিতে হয়। ফোকাল লেন্থ f ইকুয়ালস টু 10 সেমি। আচ্ছা, ইমেজ ডিস্টেন্স মানে যেটা স্ক্রিনে যে দূরত্বে আছে স্ক্রিনেই তো ইমেজটা তৈরি হবে, তাহলে ইমেজ ডিস্টেন্স v ইকুয়ালস টু আমরা করে নিলাম 60 সেমি। ঠিক আছে, তো আমাদেরকে বার করতে হবে অবজেক্ট ডিস্টেন্স। অবজেক্ট ডিস্টেন্স u ইকুয়ালস টু কত? দেখো, তাহলে therefore we know from the সরি গাইজটা বলতে শিখে গেছি আমি এখন। সরি গাইজ বলাটা আগে জানতাম না, এই ইউটিউব দেখে দেখে শিখে গেছি, ইউটিউবে ভিডিও দেখি, ব্লগস চ্যানেলগুলো। আচ্ছা, উই নো ফ্রম, এটা লাইটটা একটু গাঢ় হয়ে যাচ্ছে, ঠিক আছে। উই নো ফ্রম লেন্স ফর্মুলা জানি আমরা 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। যে আমি কি বলেছি, এই টাইপের অঙ্কগুলোতে অলওয়েজ গিভেন ডেটা রাইট উইথ দ্য সাইন, ইউ উইল গেট দ্য রিকোয়ার্ড ডেটা উইথ সাইন। দেখো তাহলে ভি, আমরা কনভেক্স লেন্সের জন্য ভি কি হবে? লাইটে তো এই দিকে যাচ্ছে, আমরা মেজার করছি এখান থেকে এই দিকে, দেয়ারফর দ্য সাইন অফ ভি উইল বি পজিটিভ। সো উই উইল পুট হিয়ার উইথ পজিটিভ সাইন 1/60। দিস ইজ রিকোয়ার্ড ডেটা ভি, রিকোয়ার্ড ডেটা, so it will remain as it 1/u, 1/f. Focal length of convex lens is always positive, so it will be 1/10. So minus 1/u equals to 1/10 minus 1/60. LCM 60, 10, 6 are 60, 60 minus 1, দেখো 5/60 equals to 1/20, তাহলে আলটিমেট কি দাঁড়ালো? minus 1/u equals to 1/20, therefore u equals to -20। এটাই তো আসার কথা ছিল, ইউ আসবে এবং নেগেটিভে আসবে, নেগেটিভে যদি ইউটা না আসে তাহলে তো অঙ্কটা ভুল হয়ে যাচ্ছে না। সো আমরা এখানে কি লিখবো? therefore the object should be kept, যেমন কোশ্চেন তেমন অ্যান্সার, object should be kept at 20 semi in front of the lens, in front of the lens। লেন্সের ফ্রন্টে থাকবে, লেন্সের এই যে আগে আছে তার মানে ইন ফ্রন্ট অফ, যদি এই দিকে থাকে তাহলে বিহাইন্ড দ্য লেন্স। ঠিক আছে, তাহলে ইন ফ্রন্ট অফ দ্য লেন্স অ্যান্সার হয়ে গেল। কত মার্কস ছিল এটাতে? আমাদের 2 মার্কস। তাহলে আমাদের আগে 8 করেছিলাম, তাহলে 8 + 2 10 মার্কস, অ্যান্সার কমপ্লিট। আচ্ছা, 5 এর দাগে কি কোশ্চেন দেওয়া আছে দেখো। 5 এর দাগে একটা কোশ্চেন দেওয়া আছে, কপি দ্য ডায়াগ্রাম এন্ড complete the path of the light ray PQ as it emerges out of the prism by making necessary angles. The critical angle of glass is 42 degree। তো একদম ইজি, একদম ইজি। দেখা যাক এটা কি দেওয়া আছে তাহলে। 5 এরটা কেমন ট্রায়াঙ্গেল বলা আছে? কেমন ট্রায়াঙ্গেল? কপি দ্য ট্রায়াঙ্গেল, ও কেমন ট্রায়াঙ্গেল তো লেখাই আছে, ইকুইল্যাটারাল। ইকুইল্যাটারাল পেনটা ভুলে যাচ্ছে। ইকুইল্যাটারাল মানে এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। আর কি দেওয়া আছে? একটা রে এরকম ভাবে আসছে, এই জাস্ট দেওয়া আছে, এটা দেওয়া আছে এরকম ভাবে, মানে 90 ডিগ্রিতে আসছে। ঠিক আছে, এটা পি কিউ লেখা আছে। তো যদি 90 ডিগ্রিতে পড়ে তাহলে কি হবে? এটা স্ট্রেট এইভাবে 90 উইদাউট এনি ডেভিয়েশন অফ পাথ স্ট্রেট এইভাবে বেরিয়ে আসবে। স্ট্রেট যদি এইভাবে বেরিয়ে আসে তাহলে দেখো তো এই জায়গাটা, এটা 90 ডিগ্রি, এটা 90, এটা 60, তার মানে এই পোর্শনটা কত হচ্ছে? 30 ডিগ্রি। দেখো আমরা সেইভাবে লিখে লিখে করতে হবে, এটা 30 ডিগ্রি। তো যেখানে আবার এই সার্ফেসে লাইটটা পড়লো তাহলে সেই জায়গার উপরে তোমাকে নর্মাল ড্র করতে হবে, নর্মাল ড্র করে নিলাম। তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয়, দ্যাট মিনস দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স উইল বি দিস। এই 30 ডিগ্রিটা কিন্তু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স নয়, দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ইনসিডেন্ট রে অ্যান্ড দ্য নর্মাল। So the angle of incidence will be 60 degree, okay? And
ইট ইজ গিভেন দ্যাট দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ গ্লাস ইজ 42 ডিগ্রি। কেন দেওয়া আছে? কারণ 42 ডিগ্রির যদি বেশিতে ইনসিডেন্ট হয় দেন দেয়ার উইল বি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 42 ডিগ্রির বেশিতে ইনসিডেন্ট হয়েছে, তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, মানে এই সার্ফেসে আর লাইটটা আসবে না, এই দিকেই রিফ্লেকশনের মতন হয়ে যাবে। তাহলে এটা 60 ডিগ্রিতে থাকলে এখানে 60 ডিগ্রি ভাবেই বেরোবে এটা লাইটটা। দেখো এটা 60 ডিগ্রি ভাবে যদি বেরোয় তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এটা যদি 60 হয় তাহলে এটা অবভিয়াসলি 30, এটা 30 যদি হয় এরা দুজন মিলে 60, সো দিস অ্যাঙ্গেল দিস will be 90 ডিগ্রি, দিস will be 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রিতে আসছে, তার মানে কি এখানে যদি আমরা নর্মাল ড্র করতাম এই সার্ফেসের উপরে এটাই তো হতো, তার মানে এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 0 ডিগ্রি। সো দ্য লাইট উইল বি লাইক দিস, সোজা বেরিয়ে যাবে এইভাবে। মানে এখানে পরিষ্কার বোঝা গেছে এটা 60, এটা তাহলে 30, এটা 60। জাস্ট এটা আমাদের ছবিটা হয়ে গেল। এখানে আমরা আবার পেয়ে গেলাম 2 নম্বর, তাহলে 10 + 2 হয়ে গেল 12 মার্কস। আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। 1 ঘন্টা শেষ হওয়ার আগে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেল, ব্যাস ক্লাস শেষ। আচ্ছা এখানে কি দেওয়া আছে দেখো, আবার একটা প্রিজম থেকে এরকম ধরনের একটা কোশ্চেন দেওয়া আছে। ইনসিডেন্ট অ্যাঙ্গেল 60 ডিগ্রি দেখাচ্ছে না কত? হ্যাঁ সরি 65, আর এখানে দেখাচ্ছে I2 দিয়ে বলা আছে দ্য ডায়াগ্রাম শোজ এ রে ট্রাভেলিং, মানে জাস্ট এটা দেওয়া আছে ইকুইলেটারাল প্রিজম, মানে সবকটা অ্যাঙ্গেল কিন্তু 60 ডিগ্রি। আচ্ছা ক্যালকুলেট দ্য ভ্যালু অফ I2 ইফ দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইজ 43 ডিগ্রি, 2 + 1। লাস্টে কি আছে? হোয়াট ইজ দ্য রে অফ QS কল্ড? QS লাইটটাকে কি বলা হবে? ওটা ইমার্জেন্ট রে, আগেই আমরা বলে দিলাম। তাহলে 6 এর এটা করার জন্য দেখো, 6 এর এটা করার জন্য আমরা কি বলছি, কি কি দেওয়া আছে দেখে নাও। ছবিটা আমি আর ড্র করছি না, এই ছবিতে কি দেওয়া আছে দেখতে পাচ্ছি আমরা I1 ইকুয়ালস টু কত? অ্যান্সার করার সময় তোমরা ড্র করে নেবে। I1 ইকুয়ালস টু 65 ডিগ্রি। আচ্ছা আমাদেরকে বের করতে হবে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ I2। আচ্ছা ইফ দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, দ্যাট মিনস ডেল্টা ইজ অলসো গিভেন, ডেল্টা ইকুয়ালস টু হোয়াট? 43 ডিগ্রি। আচ্ছা আর কি দেওয়া আছে? অ্যাঙ্গেল অফ প্রিজম, এটা বলা নেই যেহেতু ইকুইল্যাটারাল প্রিজম। এই দেখো বলা আছে একটা ইকুইল্যাটারাল প্রিজম, তার মানে সবগুলোই এরা আমি ছবিটা আঁকিনি। ইকুইল্যাটারাল প্রিজম মানে এইটার মতো যেমন আগেরটা এঁকেছিলাম। তাহলে এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হবে? 60 ডিগ্রি। তাহলে আমরা কি জানি? I2 বের করতে বলেছে। I2 হচ্ছে ইমার্জেন্ট অ্যাঙ্গেলটা যেটা ছবিটাতে ছিল। তাহলে আমরা কি জানি? ডেল্টা ইকুয়ালস টু I1 + I2 - A। তাহলে তো আর কোনো ব্যাপারই না। তাহলে ডেল্টার যে আচ্ছা I2টাকে এদিকে নিয়ে চলে আসে। আচ্ছা I2টা এখানেই থাক, তার মানে এরকম ভাবে I2 রইলো, ঠিক আছে? I2 যেমন আছে ধরো রইলো এরকম ভাবে। তাহলে ডেল্টা -I1 + A এরকম হয়ে গেল। তো ডেল্টা ইকুয়ালস টু কত দেওয়া আছে? 43 ডিগ্রি, -I1 কত? 65 ডিগ্রি, প্লাস A কত বলেছি? 60 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি কত? 103 ডিগ্রি -65 ডিগ্রি, মানে 38 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে? আচ্ছা 6 এর বিটা কি বলা ছিল? 6 এর বিতে কি বলা ছিল? এই দেখো কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য রে QS কল্ড? তাহলে কি লিখবো আমরা? দ্য রে QS ইজ কল্ড দ্য ইমার্জেন্ট রে, যেটা আমরা থিওরিতে পড়েছি। বাস। তাহলে দেখো আমাদের 10 নম্বর 12 নম্বর পাওয়া ছিল, আবার এখানে 3 পেয়ে গেলাম। তাহলে 12 + 3 কিন্তু আমাদের 15 মার্কস হয়ে গেল। আমাদের টোটাল 15 মার্কস হয়ে গেছে এখনো অবধি। দেখা যাক তারপর পারা যায় কিনা। অনেক কথা বলতে হচ্ছে তো, এই ক্যামেরা ঠিক হচ্ছে না, এই হচ্ছে না, আবার সরি গাইজ বলছি, তাহলে এই করতে করতে আর হচ্ছে না, খুব স্পিড দরকার। ঠিক আছে, ফটাফট ঠিক করতে করতে এখানে দেখো 7 এর এ কি বলা আছে? ইজ ইট পসিবল ফর এ কনকেভ লেন্স টু ফর্ম অ্যান ইমেজ অফ সাইজ 2 times দ্যাট অফ দ্য অবজেক্ট? রাইট ইয়েস অর নো? নো, কারণ কনকেভ লেন্সে চিরকাল কি হয়? কনকেভ লেন্সে চিরকাল সাইজে ছোট ইমেজ তৈরি হয়, এইভাবে বেরিয়ে যায়। এটাকে তাহলে আমরা পিছনে বাড়াই, এই দিক দিয়ে একটা লাইট সোজা এই দিক দিয়ে বেরিয়ে যায়, তাহলে এখানে কখনোই বড় হবে না। তাহলে আমরা নো লিখলাম, সাইডে বড় করে একটা ছবি এরকম চাইলে তুমি ড্র করে দিতে পারো। আচ্ছা এটা হয়ে গেল। এর সাথে কি কোশ্চেন আছে? এর সাথে দেখো কোশ্চেন আছে, হোয়াট উইল হ্যাপেন টু দ্য ফোকাল লেন্থ অফ এ লেন্স ইফ এ পার্ট অফ দ্য লেন্স ইজ কভার্ড উইথ অ্যান অপেক পেপার? ঠিক আছে, একটা লেন্সে এটা একটা বোকা বানানো কোশ্চেন, এটা বোকা বানানো কোশ্চেন না, এটা বলেছে অপেক পেপার দিয়ে মুড়ে গেলাম। তাহলে এর ফোকাল লেন্থের সাথে কি হবে? তাহলে আমরা কি লিখবো? ফোকাল লেন্থ will remain unchanged as it depends
depends only on the refractive index of the material of lens and the radius of curvature of the two surfaces ব্যাস হয়ে গেল অ্যান্সার। আমাদের 15 নম্বর হয়েছিল, তাহলে 15 আর 2 কত হয়ে গেল দেখো 17, টোটাল 17 নম্বর অ্যান্সার হয়ে গেল। একটু অ্যান্সারটাকে যদি তাড়াতাড়ি করতে যাই তাহলে কি হবে? আচ্ছা, 9 দাগেরটা দেখা যাক কি বলেছে। 9 দাগেরটা হোয়াট, আচ্ছা 8 বাদ হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা 8 কি আছে, কত নম্বর আছে? 2 নম্বর। হ্যাঁ চলো অঙ্ক আছে করে নি। ক্যালকুলেট দ্য পাওয়ার স্পেন্ড বাই এ ক্রেন while lifting a load of 2000 kg at velocity of 1.5 meter per second. লোড অফ 2000 কেজি। তো আমাদেরকে কি বার করতে হবে? পাওয়ারের আমরা একটা ফর্মুলা জানি। আচ্ছা এইখানে 8টাতে কি দেওয়া আছে, আবার জি এর ভ্যালুটা দেওয়া আছে। দেখো লোডটা, তাহলে আমরা কি বলবো? লোড মানেই এখানে পাওয়ার স্পেন্ড বাই, মানে মাস দেওয়া আছে। ধরো মাস এম ইকুয়ালস টু 2000 কেজি, মানে এমন একটা জিনিস যা তুলতে হবে যার মাস হচ্ছে 2000 কেজি। ভেলোসিটি দেওয়া আছে, 1.5 মিটার পার সেকেন্ড, 1.5 মিটার সেকেন্ড। আর জি ইকুয়ালস টু দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে হবে 10 মিটার পার, কোনো একটা জিনিসকে ক্রেনের মাধ্যমে যখন তুলছি ওপরের দিকে, তার মানে কি হচ্ছে? অলরেডি ফোর্স বলতে এই নিচের দিকে এফ ইকুয়ালস টু এমজি কাজ করছে। তাই যে একে রেখে দিয়েছি। দেয়ারফর এফ ইকুয়ালস টু এমজি ইকুয়ালস টু কত? 2000 ইন্টু জি মানে 10, এত নিউটন। তার মানে 4টে জিরো, এত নিউটন। ঠিক আছে, তো এখানে কি বলা আছে? পাওয়ার। দেয়ারফর পাওয়ার ইকুয়ালস টু আমরা কি জানি? পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই টাইম। তুমি জানো ওয়ার্ক ডান মানে আমরা কি জানি? এফ এস বাই টি। তাহলে এফ ইন্টু এস বাই টি মানে আমরা কি লিখতে পারি? এটা এস বাই টি মানে ভেলোসিটি। তো দেখো ফোর্স দেওয়া থাকছে আর ভেলোসিটি দেওয়া থাকছে, আমরা ইজিলি বার করতে পারবো এখান থেকে। 2 এর গায়ে 4টে শূন্য মাল্টিপ্লাইড বাই 1.5, তাহলে কি হবে দেখো? নিউটন মিটার পার সেকেন্ড। মানে কি হয়ে যাচ্ছে? এটা পাওয়ার বার করছে, অত ভেবে লাভ নেই, মানে ওয়াট। তাহলে দেখো 1.5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 3 এর গায়ে 4টে শূন্য হয়ে যাবে, ব্যাস। তাহলে 3 ইন্টু 10⁴ ওয়াট। বোঝা গেছে? 1.5 ইন্টু 3 হয়ে যাচ্ছে, তাহলে 3 ইন্টু 10⁴ ওয়াট। তাহলে দেখো এটা 17 প্লাস 2 ইকুয়ালস টু 19 নম্বরের অ্যান্সার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তারপর 9 কি বলা আছে? হোয়াট শুড বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ডিরেকশন অফ ফোর্স অ্যান্ড দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট ফর ওয়ার্ক টু বি নেগেটিভ? কোন ব্যাপারই না। 9 এ ওয়ার্ক টু বি নেগেটিভ, সবাই জানো ওয়ার্ক ডান নেগেটিভ কখন হয়? ওয়ার্ক ডান মানে আমরা কি জানি? এফ এস কস থিটা, তাহলে আমরা এটা নেগেটিভ কখন হবে? তাহলে তাহলে এরকম অত লিখো না। ইফ থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি দেন ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস এফ এস, কারণ এফ এস কস 180 ডিগ্রি। তাহলে তুমি যদি এইদিকে ফোর্স দাও, তার উল্টো দিকে পুরো ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এরকম ধরনের সিচুয়েশন, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। তাহলে লিখে দিলে এটা দ্য অ্যাঙ্গেল উইল বি 180 ডিগ্রি, ব্যাস হয়ে গেল। বিয়েরটা কি দেওয়া আছে এর সাথেই? নেম দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি obtained using the formula U by H, where U is the potential energy and H is the height. কোশ্চেনে 2 নম্বর আছে, তার আগেরটা ছিল মানে 1 + 1 2। তাহলে এটা 1 নম্বর হয়ে গেছে। 2 নম্বরে কি অ্যান্সার হবে? U by H, U ইকুয়ালস টু বলা আছে পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু আমরা কি জানি? mgh। দেয়ারফর U by H ইকুয়ালস টু কত? mgh by h। এটা কেটে গেল mg, এটাকে ফোর্স লিখে দেবে না, দিস ইজ ওয়েট, এটা হচ্ছে ওয়েট। দেয়ারফর U by H রিপ্রেজেন্টস ওয়েট, mg মানে ওয়েট, ব্যাস হয়ে গেল। তখন 19 প্লাস 2 ইকুয়ালস টু 21 নম্বরের অ্যান্সার হয়ে গেছে কমপ্লিট। এই যে খাতা ফাতা সরাতে ঠিক করতে গিয়েও তো টাইম লেগে যাচ্ছে আমার, ওইখানে তো সময় খেয়ে নিচ্ছে। আচ্ছা 10 এর দাগেরটা কি আছে দেখো? 10 এর দাগেরটা
কি বলা আছে, স্মল এয়ার বাবলস রাইজিং আপ এ ফিশ ট্যাঙ্ক অ্যাপিয়ার্স সিলভারি when viewed from some particular views for some particular angle is due to কি হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে গেল। তাহলে আমাদের কত নম্বর অ্যান্সার হয়েছিল, 21 আর 22 হয়ে গেল। আচ্ছা, when the speed of a moving object is doubled then its kinetic energy কি হবে, মুভিং এর স্পিড ডাবলড, কাইনেটিক এনার্জি আমরা মানে কি জানি, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ার, স্পিড ডাবল মানে ভি ড্যাশ ইকুয়াল টু হয়ে গেছে 2v। তার মানে কাইনেটিক এনার্জি, নিউ কাইনেটিক এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি ড্যাশ বলছি, তাহলে হাফ এম ভি ড্যাশ স্কোয়ার, তার মানে হাফ এম ইন্টু ভি ড্যাশ স্কোয়ার বলতে কত, ভি ড্যাশ মানে 2v, তাহলে 4v স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, তাহলে 4টাকে বাইরে নিয়ে এসে 4 ইন্টু হাফ এম ভি স্কোয়ার লিখছি, এখানে 2 কেটে গেলে আবার ঘাবড়ে যাবে, যদি এখানে 4 কেটে দাও তাহলে কিন্তু ঘাবড়ে যাবে। তার থেকে এই 4টাকে বাইরে রাখলাম, দিয়ে হাফ এম ভি স্কোয়ার লিখলাম, আর এই হাফ এম ভি স্কোয়ারই তো ছিল আগেকার কাইনেটিক এনার্জি, সো দ্য কাইনেটিক এনার্জি উইল বি 4 টাইমস। তাহলে দেখো 22 আর 23 মার্কস টোটাল হয়ে গেল অ্যান্সার করা আমাদের, 22 আর 23। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য ডায়াগ্রাম শোজ এ ব্লক অ্যান্ড টেকল system. Copy and complete the label diagram showing the correct connection of the tackle, the direction of the force involved to obtain the maximum here with the convenient direction। আচ্ছা, convenient direction দেখো দুটো ছবি এরকম দেওয়া আছে, তাহলে দুটো ছবি যদি এরকম দেওয়া থাকে, আচ্ছা ভেলোসিটি রেশিও এখানে আমরা কত পাবো বলেছি, ভেলোসিটি রেশিও অ্যাকচুয়ালি কত পাওয়া উচিত। আচ্ছা, এই ছবিটা এটা দেওয়া আছে, দেখো ভেলোসিটি রেশিও আমরা কত পাবো, ভেলোসিটি রেশিও কত পাবো, মানে এটা এখানে আটকে থাকবে, ধরো এটা আটকানোর জন্য দেওয়া আছে এইভাবে, এখানে লোডটা আছে। ভেলোসিটি রেশিও দেখো তিনটে ব্লক এন্ড ট্যাকল সিস্টেমে এই তিনটে পুলি রয়েছে, মানে কত হবে ভেলোসিটি রেশিও 3, নাম্বার অফ পুলিশ আমি বলেইছিলাম ভেলোসিটি রেশিও মানে একদম প্রথমের দিকের একটা অঙ্ক করতে গিয়ে। তো এটাকেও কনভেনশন ডিরেকশন আমার যদি করতে হয় কিভাবে করবে, সেই সেম প্রসেস, এই দিক দিয়ে আগে এফোর্টটা লাগিয়ে দাও, এই দিক দিয়ে আবার ব্যাকে এসো, একদম তলারটাকে ধরো, তলারটাকে ধরে নিয়ে আবার উপরে ওঠো, এই দিক দিয়ে এসো, এই দিক দিয়ে এসে ব্যাস এখানে হয়ে গেল, এই দিক দিয়ে এসে এখানে এটার সাথে টাচ হয়ে গেল। দেখো এবারে এইভাবে এটা যখন আমরা এফোর্ট দেবো, এটা এফোর্ট দেওয়ার সাথে সাথে এইটা উঠবে, ঘুরে করে ঘুরবে, ঘুরবে কোথা থেকে, এইখান থেকেই টেনে টেনে নিয়ে আসবে, ঠিক আছে। এখান থেকে এইটা অ্যাকচুয়ালি এটার সাথে লেগে থাকে না, এটা আলাদা উঠবে। হ্যাঁ, দুটো হুক দিয়েছে, ওখানে হুকটা আঁকা আছে, এটার সাথে লাগালে হবে না, এরকমই থাকে দেখবে। তাহলে এইদিকে টেনশন হয়ে গেল, এটার এইদিকে টেনশন, এটার এইদিকে টেনশন, এটার এইদিকে টেনশন, দেখো এইদিকে লোড, তাহলে লোডের সাথে কটা টেনশন রয়েছে, 3টে। তাহলে ভেলোসিটি রেশিও ইকুয়ালস টু আমরা কি বলতে পারবো, লোড বাই এফোর্ট। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এফোর্ট ইকুয়ালস টু টি, আর লোড ইকুয়ালস টু কত, একটা টি, দুটো টি, তিনটে টি, তাহলে 3t। লোড বাই এফোর্ট, লোড মানে কত 3t, আর এফোর্ট মানে কত টি, টি কেটে গেল, তাহলে ভেলোসিটি রেশিও পেয়ে গেলাম আমরা 3। বেশ, তাহলে কোশ্চেনটা টোটালি ওটা কমপ্লিট হয়ে গেছে। 2 নম্বর একটা, ক্যালকুলেট দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ of the pulley system if efficiency equals to 80%। তো এফিসিয়েন্সি মানে কি জানি আমরা, এটা ইকুয়ালস টু কি জানি, এটা হচ্ছে এ এর কোশ্চেনটা ছিল, বি এরটা কি জানি আমরা, এফিসিয়েন্সি এটা ইকুয়ালস টু এম এ বাই ভিআর, এম এ বাই ভিআর, সরি এম এ বাই ভিআর। তাহলে এফিসিয়েন্সি দেওয়া আছে 80%, মানে 80/100, এটাই তো। এম এ কত, মানে কি বার করতে বলেছে, ও এমনি বার করতে বলেছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, বাই ভিআর কত পেয়েছি আমরা 3, এটা 0 0 কেটে গেল, তাহলে দেয়ারফর, আচ্ছা এটা আলটিমেট তো দেখো, এটা 0.8 ইকুয়ালস টু কত, এম এ বাই ভিআর হচ্ছে এম এ বাই 3, তাহলে এর তলায় কিছু নাই, দুটো বতে 1, তাহলে এম এ ইকুয়ালস টু কত 3 ইন্টু 0.8, 3 ইন্টু 0.8 মানে কত 2.4। দেখো অ্যান্সার হয়ে গেল, তাহলে এটা কিন্তু 2 আর 3 মার্কসের, 23 প্লাস 3 ইকুয়ালস টু 26, অ্যান্সার হয়ে গেছে কমপ্লিট, ঠিক আছে। তারপর দেখা যাক 12 দাগের পর কি দেওয়া আছে। 13 এর দাগে দেখো, 13 এর দাগের কোশ্চেনটা কি বলেছে, যে মিক্সচার অফ রেড, ব্লু অ্যান্ড গ্রিন is passed through a convex lens as shown in the diagram. State whether the ray passes through a single point or through different points on principal axis after refraction। এটাতেই 2 নম্বর আছে। আচ্ছা, 13 দাগেরটা, 13 দাগের এ, 13 দাগের এ দেখো এইভাবে দেওয়া আছে, এইটাকে একটা দাগের মাধ্যমে বলতে চাইছে যে এটা একটা লেন্স, এটা একটা কনভেক্স লেন্স।
আচ্ছা, এইভাবে লাইট রে গেছে, যেটা কিনা যে লাইট এটা রেড প্লাস ব্লু প্লাস গ্রিন অবস্থায় আছে। তো এবারে যখন এখান থেকে লাইট এটা বেরোবে তখন কি হবে, তাই তো? এখান থেকে যখন লাইট এটা বেরোবে আমরা কি জানি যে কনভেক্স লেন্স হোক আর যাই হোক, এটা কি বলা ছিল, হ্যাঁ কনভেক্স লেন্স হোক বা কনকেভ লেন্স হোক, সবই এগুলো কি হয়, লেন্স গুলোকে আমরা ছোট 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 প্রিজমের সাথে কম্পেয়ার করতে পারি। তো প্রিজমে কি হয় আমরা জানি যে ফার্স্ট সার্ফেসে ডিসপারশন হয়ে লাইট এটা ভেঙে যায়, সেকেন্ড সার্ফেসে শুধু রিফ্রাকশন হয়, এরকম গল্পটা আছে। তো কনভেক্স লেন্সও তাই কি হবে, একই ব্যাপার। তো এই তিনটে লাইটের লেন্সে যাওয়ার সময় কি হবে, ভেঙে যাবে। প্রিজমের ক্ষেত্রে কি মনে আছে, যেখানে তলায় থাকতো ভায়োলেট আর উপরের দিকে থাকতো রেড। কারণ উপরের দিক দিয়ে যদি রেড হয়, মানে প্রিজমের ওপরের পোর্শনটা থেকে যদি রেড এরকম ভাবে বেরোয় ভাবো, আর ভায়োলেট যদি নিচ দিক দিয়ে বেরোয়, তাহলে এই যে লাইনটা এখানে দেখা যাচ্ছে, তাহলে ভায়োলেটটা নিচের দিকে কাট করবে আর রেডটা সব থেকে লাস্টে। তো আমাদের এখানে হিসাবে দেখে নাও, ভিভ জিওর আমাদের এখানে কি কি আছে, রেড আছে, ব্লু আছে আর গ্রিন আছে। তো আমরা কেমন করে দেখাতে পারি এটাকে, যে রেডটা যদি ওই প্রিজমের ওপর দিক দিয়ে যায়, সব থেকে দূরে যাবে রেড, আলাদা আলাদা পয়েন্ট দিয়ে যাবে আমরা বলবো, সব থেকে দূরে। তারপরে কি আসছে, গ্রিন তার উপরে থাকে, তো মানে রেডের নিচে আর কি থাকবে, রেডের নিচে। তাহলে দেখো একটা দুটোর পরে আছে, তাহলে এটাকে একটু গ্যাপ রেখে দেখালাম, ছবি আঁকতে শিখতে হয় ভালো করে। তার ঠিক পরেই আছে ব্লু, তাহলে ব্লুটা আরো নিচে দিয়ে যাবে, এবং যেহেতু একদম ডাইরেক্ট নিচে, তাহলে এটাকে একটু কাছাকাছি করে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, দেখো তাহলে তিনটে আলাদা, বলবো যে না আমরা একই পয়েন্টে নয়, তিনটে আলাদা পয়েন্টে। তাহলে রেড, ব্লু আর গ্রিন। তাহলে কিসের জন্য, দে উইল পাস থ্রু দা দে উইল পাস থ্রু different points as their wavelengths are different. That's why wavelengths are different. এটুকু লিখলেই হবে, ছবিটা এঁকে দিলাম আর একটু কথা লিখে দিলাম, এটাই হবে। নেক্সট কি বলেছে, দেখো, নেম দ্য ইনভিজিবল রেডিয়েশনস হুইচ ক্যান বি অবটেন্ড ইউজিং কোয়ার্জ প্রিজম। স্টেট ওয়ান ইউজ অফ দিস রেডিয়েশন, কোয়ার্জ প্রিজম বি একটা, জাস্ট সিম্পলি আমরা লিখে দেবো তাহলে আলট্রাভায়োলেট ইউভি রেডিয়েশনস হচ্ছে এটার উত্তর। নেম, এর সাথে বলেছে স্টেট ওয়ান ইউজ অফ দিস রেডিয়েশন, ইউজ এটা হয়ে গেল। ইউজ হিসাবে কি লিখতে পারবে, ইউজ আছে, ইউজ হিসাবে কি হয়, ইউভিতে তুমি স্টেরিলাইজেশন, দুটো ইউজ লিখে দিতে পারো, স্টেরিলাইজেশন। নাম্বার টু, টু ডিটেক্ট ইম্পিউরিটি ফ্রম জেমস। হ্যাঁ, বিভিন্ন পাথরের মধ্যে যদি কোনো ইম্পিউরিটি থাকে সেটাকে ডিটেক্ট করা যায়, ইম্পিউরিটি ফ্রম জেমস বা ডিফারেন্ট মেটেরিয়ালস থেকে আমরা ইম্পিউরিটিটাকে চেক করতে পারি। আচ্ছা, তারপরে সিতে কোশ্চেনটা আছে, নেম দ্য রেডিয়েশন হ্যাভিং ওয়েভলেন্থ লঙ্গার দেন দ্য ওয়েভলেন্থ অফ রেডিয়েশন মেনশনড ইন বিটা আমরা ইউভি বলেছি, তার থেকে লঙ্গার ওয়েভলেন্থ। আচ্ছা, ওয়েভলেন্থ অ্যাকর্ডিং আমরা যেটা সাজিয়েছিলাম, কিভাবে ছিল, গাড়ি এক্স ইউভি, গামা, এক্স রে, ইউভি, ইনফ্রারেড, মাই, গাড়ি এক্স ইউভি ইন মাই রেঞ্জ, হ্যাঁ, রেডিও ওয়েভ, ঠিক আছে, এটা মাইক্রোওয়েভ। তো গামা এক্স ইউভি, তো আগে আমরা যেটা ইউজ করেছি তার থেকে বলেছে বেশি হবে, তুমি ইনফ্রারেড বলে দিতে পারো, মাইক্রোওয়েভ, রেডিয়াস এইটা বলতে পারো, ঠিক আছে। তো এটা 1 নম্বর দিয়েছে, আমরা ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ যে একটা বলতে পারবো। তাহলে এটাই ছিল 2, 2, 4 আর 1, 5। দেখো শর্ট কোশ্চেনের উপর এটা কিন্তু 5 নম্বরের মতো। তাহলে দেখো আমাদের কত অ্যান্সার হয়েছিল এইদিকে, 26 আর 5। দেখো এটা একটা শর্টে কাটে অ্যান্সার করে, এটা 31 নাম্বারের কিন্তু অ্যান্সার হয়ে গেল অলরেডি, 31 মার্কস। দেখা যাক আবার কোশ্চেন সলভ চলছে। 31, ও আবার একটা কনভেক্স লেন্সের অঙ্ক কি বলা আছে দেখো, অ্যান অবজেক্ট ইজ প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ 24 সেমি ইন ফ্রন্ট অফ এ কনভেক্স লেন্স, মানে ইউটা দেওয়া আছে, অফ ফোকাল লেন্থ 8 সেমি বা দেওয়া আছে, হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ইমেজ সো ফর্মড। কোনো ব্যাপার হলো এটা, যে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ দ্য ইমেজ ফ্রম দ্য লেন্স। এটা আচ্ছা, অ্যান অবজেক্ট ইজ প্লেসড অ্যাট এ ডিস্টেন্স 24 সেমি ইন ফ্রন্ট অফ এ কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 8 সেমি। নেচার বলতে হবে, এটা বুঝতে হবে তো। নেচার বলতে হবে বলতে কেমন, দেখো কি দেওয়া আছে, এটা ফোকাল লেন্থ 8 সেমি, ফোকাল লেন্থ আছে 14 থেকে কোশ্চেন ফোকাল। তাহলে আমরা ছবিটা যদি ড্র করি, এরকম করতে পারি আমরা,
যার ফোকাল লেন্থ 8 সেমি, মনে করো এটা ফোকাল লেন্থ এই জায়গাটা, কিন্তু অবজেক্টটা আছে কোথায়, আর এই পোর্শনটা ধরো 2f, f2f, এ আছে একদম সেই 3f এর দূরে, মানে 2f এর বিয়ন্ডে রয়েছে। তাহলে 2f এর বিয়ন্ডে থাকলে যেমন হয় সেই অনুযায়ী আমাকে এটা দেখে বুঝতে হবে যে কোশ্চেনটাতে আমাদের দেওয়া আছে f ইকুয়ালস টু 8 সেমি আর u ইকুয়ালস টু কত দেওয়া আছে 24 সেমি। ঠিক আছে, এগুলো গিভেন ডেটা, আমরা লিখেও নেবো এরকম ভাবে, অসুবিধা নেই। তো এটাই যদি হয় তাহলে আমরা ছবি আঁকার সময় আমরা কি জানি, এটা যে সোজা একটা যাবে এরকম ভাবে লাইটে, সোজা লাইটে গিয়ে সেটা কি করবে, ফোকাস দিয়ে বেরোবে, ফোকাস দিয়ে বেরোবে। আচ্ছা, একটা লাইট রেখে আমরা এরকম ভাবে নিয়ে আমরা এরকম করে দিতে পারি, এফ, আর এই জায়গায় ধরো এটা হতে কোথাও 2f, যেমন আমাদের এখানে 2f আছে, তাহলে এখানে ইমেজটা তৈরি হয়ে গেল। তাহলে ইমেজের ক্যারেক্টারিস্টিক বলতে বলেছে, তাহলে আমরা কেমন বলতে পারবো ইমেজ সম্বন্ধে এখানে, এটা তো বইয়ের পড়া বুঝতে হবে যে 2f এর বাইরে থাকলে যা হয় ব্যাস এগুলোই। তাহলে কেমন হবে, রিয়েল, রিয়েল নাম্বার 2 ইনভার্টেড, এটা 1 নম্বর আছে যদিও, রিয়েল ইনভার্টেড, এই কথাটা তো লিখতেই পারবেন, রিয়েল অ্যান্ড ইনভার্টেড, এটা তো লেখাই যাবে, কোনো ছবি টবি না এঁকেও বলা যাবে যে রিয়েল অ্যান্ড ইনভার্টেড, যেহেতু কনভেক্স লেন্স বলেছে এবং সেটা ফোকাসের বাইরে আছে। যদি ফোকাল লেন্থের ভেতরে থাকতো, এই সেন্টার অফ কার্ভেচার আর এটার ভেতরে যদি থাকতো পোলার ফোকাসের মধ্যে, তবে গিয়ে একমাত্র ভার্চুয়াল হওয়ার গল্প, আদারওয়াইজ যেখানেই থাকুক ইনফিনিটিতে থাকলেও রিয়েল। তাহলে রিয়েল ইনভার্টেড, এখানে আমরা বলতে পারবো ডিমিনিস্ট, ডিমিনিস্ট সাইজও একটু ছোট হবে, এই কেসটা দেখলেই বোঝা যাবে। আর 4 নম্বর কি বলতে পারবো, বিটুইন এফ অ্যান্ড 2f, হ্যাঁ, এটার মধ্যে ইমেজটা তৈরি হবে, সেটাও আমরা বলতে পারি। আচ্ছা চলো, 14 এর এর কোশ্চেনটা হয়ে গেল। 14 এর বিতে বলেছে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ দ্য ইমেজ ফ্রম দ্য লেন্স। চলো তাহলে উই নো, না জানলেও লিখবে উই নো 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই এফ, বের করতে হবে ভি, তাহলে 1 বাই ভি ইকুয়ালস টু 1 বাই এফ প্লাস 1 বাই ইউ, পুট অল দ্য থিংস গিভেন ডেটাস উইথ সাইন, আমি আগেই বলেছি। তাহলে এখানে পুট করবে 1 বাই এফ, এফ অলওয়েজ পজিটিভ ফর কনভেক্স লেন্স, দেয়ারফর এই ইউ অলওয়েজ নেগেটিভ, যে কোনো লেন্সের জন্য চিরকাল ইউ নেগেটিভ। আর লেন্সের ফর্মুলা ভুল করে এখানে প্লাস করে দেবে, এদিকে মাইনাস হয়ে যাবে, আবার ঘেঁচিয়ে পেঁচিয়ে এরকম করলে হবে না, ফর্মুলা পুরোপুরি খেয়াল রাখতে হবে। তো ইউর জায়গায় আমরা কি লিখবো, -24, দিস উইল বি ইকুয়ালস টু -24। দেখো তাহলে ভি অটোমেটিক পজিটিভ আসবে, কারণ ভি তো পজিটিভই হচ্ছে, লাইটে যাচ্ছে এইদিকে, আমরা ভি মাপছি এইদিকে। 1 বাই ভি ইকুয়ালস টু 24 এলসিএম, 3 মাইনাস 1, দেখো 2 বাই 24, তাহলে 1 বাই 12, দেখো ভি ইকুয়ালস টু 12 হয়ে গেল অ্যান্সার, লিখে দেবে অ্যান্সার। ঠিক আছে, calculate the distance of the image from the lens, তাহলে বলতে পারবে therefore the distance of the image from the lens is 12 cm। তাহলে দেখো আমাদের এখানে 31 আর এইদিকে 30 প্লাস 3, 34 মার্কসের অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তারপরে 15 দাগের কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো তো, if the magnification found by a lens m equals to +2, then name the type of lens, write down the characteristics of image so formed। আচ্ছা, +2 কেমন হবে বলো তো, ম্যাগনিফিকেশন +2, আচ্ছা 15 মিনিটটা, ম্যাগনিফিকেশন +2 মানে লেন্স যদি আমাদের এরকম থাকে, কেমন লেন্স আমি জানি না, দেখো অবভিয়াসলি এটা বুঝতে হবে কনকেভ লেন্স হবে না, কারণ কনকেভ লেন্সের ম্যাগনিফিকেশন অলওয়েজ লেস দেন 1 হয়, কোনোদিনই +2 হতে পারবে না, অবজেক্ট সাইজের থেকে ছোট মানেই ম্যাগনিফিকেশন লেস দেন 1। তার মানে একটাই পসিবল রাস্তা রইলো, যে এখানে অবজেক্ট যদি ফোকাসের মধ্যে থাকে এরকম জায়গায় দিয়ে আমরা করে যে ইমেজটা তৈরি করি, ঠিক আছে, এইভাবে দিয়ে এইখানে এসে মিলে যায়, এই দেখো। তাহলে +2 ম্যাগনিফিকেশন +2 হওয়ার মানেটা কি বুঝতে পারলাম আমরা, অবভিয়াসলি কি হবে, therefore the lens is convex, কনভেক্স। আর ম্যাগনিফিকেশন নেগেটিভ যদি হয়, এখানে মাইনাস যদি হয়, তাহলে চিরকাল সেটা রিয়েল ইমেজ তৈরি হবে। তাহলে +2 মানে ওই এই উপরের দিকে, দুটোই উপরের দিকে হচ্ছে, কারণ প্রিন্সিপাল অ্যাক্সিস এর উপরে থাকা মানেই প্লাস হয়, ঠিক আছে, আর একমাত্র কনভেক্স লেন্সে এটা হয়। তাহলে একটা কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। আর ক্যারেক্টারিস্টিক হিসাবে কেমন আমরা বলতে পারবো, ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল ইরেক্ট, ঠিক আছে। আর কি বলবো, আর ইন ফ্রন্ট অফ দ্য লেন্স, মানে লেন্সের সাইডেই, ইন ফ্রন্ট অফ লেন্স, ঠিক আছে, ইন ফ্রন্ট অফ লেন্স, এই কটা বলতে পারবো। আর কি এখানে ডাবল, ডাবল সাইজ, ম্যাগনিফিকেশন +2 মানে ওর সাইজটা ডাবল সাইজ, এটাও লিখতে পারবো আমরা, ঠিক আছে। বেশ, দেখো তার মানে আমাদের এদিকে হয়ে গেল 34 + 2, 36 মার্কসের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, 17 এরটা নাকি না, 16, নেম দ্য ওয়েভস ইউজড ফর ইকো ডেপথ সাউন্ডিং। ইকো ডেপথ সাউন্ডিং এর জন্য 16 এর ওয়েভ কি লিখবে আমরা, আল্ট্রাসনিক, আল্ট্রাসনিক, ব্যাস হয়ে গেল অ্যান্সার।
আল্ট্রাসনিক ওয়েভস। বি তে বলা আছে গিভ ওয়ান রিজন ফর দেয়ার ইউজ ইন অ্যাবাভ অ্যাপ্লিকেশন, যে কেন এটা কি বলেছে, যে গিভ ওয়ান রিজন। আচ্ছা রিজন, তার মানে কি, রিজন মানে আমরা কি বলতে পারবো যে আল্ট্রাসনিক ওয়েভস travels long distances long distance long distance in water without deviation। ব্যাস হয়ে গেল, উইদাউট ডেভিয়েশন, এনার্জি বেশি থাকে, উইদাউট ডেভিয়েশন এটা ট্রাভেল করতে পারে। 36 প্লাস 2 38 হয়ে গেছে। আচ্ছা বলেছে কি ড্র এ গ্রাফ অফ পোটেনশিয়াল এনার্জি ভার্সেস হাইট ফ্রম দ্য গ্রাউন্ড ফর এ বডি থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড। আচ্ছা 2 নম্বর আছে এটাতে, তাই তো, এত শর্ট কোশ্চেন, 2 নম্বর সহজ। আচ্ছা একটা অবজেক্টকে যদি তুমি সোজা উপরের দিকে ছুড়ে দাও, তাহলে বলেছে যে এর পোটেনশিয়াল এনার্জির সাথে, তাহলে যদি আমরা এটা তুলে দিই, এটা এইচ হাইট যদি তুলে দিই গ্রাউন্ড থেকে হিসাবেই ধরো, তাহলে আমরা কি জানি পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু কি জানি আমরা mgh, মাস যদি m হয়, ঠিক আছে। therefore potential energy is directly proportional to h কি as mg equals to constant, শুধুমাত্র উপরে তোলার জন্য বলেছে, আর কিচ্ছু না। তার মানে যত হাইট বাড়তে থাকবে তত পোটেনশিয়াল এনার্জি বাড়তে থাকবে, তার মানে কেমন, এটা ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশনশিপ, হাইট আর এইদিকে ইউ হয়ে গেল ডিরেক্টলি প্রপোর্শনাল। যত হাইট বাড়বে তত পোটেনশিয়াল এনার্জি বাড়বে, একই রেসিপি বাড়বে, যত হাইট বাড়বে দেখো পোটেনশিয়াল এনার্জি তত বাড়বে। কারণ এটা 2 নম্বর ছিল, 38 প্লাস 2 হয়ে গেল 40 মার্কসের কোশ্চেনের অ্যান্সার। দেখো এই যেমন আমি লিখছি এটাই পরীক্ষার অ্যান্সার লিখলেই হবে, এটাতেই ফুল মার্কস পাবে, এমন নয় যে গাদা গাদা লিখতে হবে। টু দি পয়েন্ট অ্যান্সার করে দেখাচ্ছি, আমি তো নিজে লিখছি অ্যান্সার গুলো রে বাবা রাত জেগে, অসুবিধা কি আছে। আচ্ছা এই টেনের দাগে একটা অঙ্ক দেখো, এরকম ভাবে দেওয়া আছে কত 0.1 আর এটা 0.4 মিটার। 18 এটা ফালক্রাম, কত দেওয়া আছে, এখানে এফোর্ট, এখানে এফোর্ট, এটা 0.1 মিটার, আর এই দিক থেকে এটা 0.4 মিটার। এখানে লোড ইকুয়ালস দেওয়া আছে 0.5 নিউটন। ছবিটা এখানে নেবো যেমন দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা কি বলা আছে দেখো কোশ্চেন, বলেছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ লিভার, ক্যালকুলেট ইটস মেকানিক্যাল অ্যাডভান্টেজ। ব্যাস আইডেন্টিফাই দ্য টাইপ, কত নম্বর আছে দেখে রাখি আগে, 2 নম্বর আছে, 1 প্লাস 1 2। তার মানে এতে কি বলতে পারবো কেমন ধরনের লিভার, একদিকে ফালক্রাম যদি থাকে সেই লিভার কেমন, যদি একটা সাইডে ফালক্রাম থাকে সেই লিভার কেমন, তাহলে সেটা হচ্ছে গিয়ে থার্ড ক্লাস বলে দিও, ক্লাস 3 লিভার। থার্ড ক্লাস বললে কেমন বাজে লাগে, ক্লাস 3 লিভার হয়ে গেল। বার করতে বলেছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে আমরা কি জানি, এফোর্ট আর্ম বাই লোড আর্ম, তাই তো, এফোর্ট আর্ম বাই লোড আর্ম। মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে এফোর্ট আর্ম বাই লোড আর্ম। আচ্ছা এফোর্ট আর্ম কত, এখানে দেখো তো এফোর্ট আর্ম কত দেখতে পাচ্ছি আমরা, এফোর্ট আর্ম বলতে কি, ও এফোর্ট আর্ম মানে কি ফালক্রাম থেকে এফোর্টের যেটা ডিস্টেন্স, ফালক্রাম থেকে এফোর্টের যেটা ডিস্টেন্স সেটা কত 0.1। আচ্ছা লোড আর্ম মানে কি, ফালক্রাম থেকে লোডের যেটা ডিস্টেন্স সেটা কত 0.1 আর 0.4, মানে দুটো মিলে কত 0.5, তাহলে 0.1 মিটার 0.5 মিটার, কেটে গেল 1/5 মানে 0.2। মেকানিক্যাল অ্যাডভান্টেজ 0.2 অ্যান্সার হয়ে গেল। কত ওইদিকে হয়েছিল 40, তাহলে 40 প্লাস 2 ইকুয়ালস টু 42 মার্কস, অ্যান্সার কমপ্লিট। আচ্ছা তারপর কি দেখা যাক কি আসছে, তারপর কি আসছে, দুটো শর্ট কোশ্চেন। ভাইব্রেশন প্রডিউসড ইন এ বডি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ পিরিয়ডিক ফোর্স ইজ কল্ড ফোর্সড ভাইব্রেশন। 19 এর এ, 19 এর এ ফোর্সড ভাইব্রেশন। আচ্ছা 20 দেখা যাক, 20 তে কি দেওয়া আছে, ফর এ কনভেক্স লেন্স দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন an object and its real image in terms of focal length of a given lens must be। দেখো এটা দারুণ কোশ্চেন তো, এই দেখো ফোকাল লেন্থ
রিয়েল ইমেজের জন্য তার মানে কি জানি আমরা, যেটা একদম মেজার করতে পারবো, সবগুলো তো কোথায় থাকলে কোন জায়গায় হবে, সব রেঞ্জের মধ্যে থেকে যাচ্ছে, সেগুলো তো আমরা মেজার করতে পারবো না। বাট যেটা 2f ডিস্টেন্সে থাকে সেটা আমরা জানি যে সেটা 2f এই তার ইমেজ হয় এবং সমান সাইজের ইমেজ হয়, সেটা ফ্যাক্টর নয়। তাহলে 2f এ থাকলে 2f এ ইমেজ হয়, সেটাই সব থেকে স্মল। তো 2f এ মানে কি, এখানে ফোকাল লেন্থ এতটা, তাহলে এখানে কতটা হলো এফ, এফ এদিকে এতটা, এফ এদিকে এতটা, এফ দুদিকে 2f, তার মানে কত অ্যান্সার ডি 4f অ্যান্সার, 4f অ্যান্সার। তাহলে দেখো 42, 43, 44, 44 অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা, হোয়াট ইজ মোমেন্ট অফ কাপল ডিরাইভ ইটস এক্সপ্রেশন ফ্রম এ কাপল অ্যাকশন। হোয়াট ইজ মোমেন্ট অফ কাপল, মোমেন্ট অফ কাপল কি টার্নিং এফেক্ট, মোমেন্ট অফ কাপল কি বলবে, টার্নিং এফেক্ট অফ ফোর্স, মানে দুটো ফোর্স যদি কোনো একটা, ডেফিনেশনটা আমার মাথার মধ্যে ঢুকছে না ভালোভাবে, টার্নিং এফেক্ট অফ ফোর্স ইফ দ্য ফোর্স অ্যাক্ট ডু নট অ্যাক্ট অন দ্য সেম লাইন, ঠিক আছে, তাহলে তখন যে টোটাল টর্কটা সেটাই হবে গিয়ে কাপেল। এটা তাহলে লিখবে, কাপেলের ডেফিনেশন বইতে ডাইরেক্ট পেয়ে যাবে, এটা আমি আর জাস্ট লিখছি না, এদিকে এফ এদিকে এফ দিয়ে এখানে দেখবে এটা ও যদি নাম দিই এটা এ বি, তারপর কি বলবো আমরা, মোমেন্ট অফ ফোর্স, মোমেন্ট অফ ফোর্স এফ অ্যাট বি ইকুয়ালস টু কি বলবো আমরা, ফোর্স মাল্টিপ্লাইড বাই দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দিস। তাহলে এটা যদি আমরা বলি যে, আচ্ছা ওবি বললাম, এফ ইন্টু ওবি, আচ্ছা মোমেন্ট অফ ফোর্স এফ অ্যাট এ ইকুয়ালস টু কি হবে, এফ ইন্টু ও এ। তো এইদিকে যে এই এফটার জন্য এইদিকে ঘুরছে, এই এফটার জন্য এইদিকে ঘুরছে, তাই তো, তাহলে দুটোই দেখো, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে টোটাল মোমেন্টটা যোগ হয়ে যাবে, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, দেওয়ার টোটাল মোমেন্ট, যদি একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ হতো তাহলে কিন্তু এরকম হতো না, তো তাহলে তখন তো যোগ হতো না, আমাদের ওটা হিসাব যে দিকটা বেশি সেই দিকটা হতো। দেওয়ার টোটাল মুভমেন্ট, এই টোটাল মুভমেন্টটাকে বলা হয় মোমেন্ট অফ কাপল, দ্যাট ইজ মোমেন্ট অফ কাপল। কেন টোটাল মোমেন্ট অফ কাপল, এই দুটো ফোর্স, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অ্যাক্টিং অন ডিফারেন্ট লাইনস, মানে এই লাইনের উপরে ভাববে না, মানে এই ফোর্সটা এইদিকে, এই ফোর্সটা এইদিকে, ওই জন্য ডিফারেন্ট কথাটা বলছি, মানে ডিফারেন্ট লাইন অফ অ্যাকশন, এটা লাইন অফ অ্যাকশন এর এটা লাইন অফ অ্যাকশন। তো টোটাল মুভমেন্ট দ্যাট ইজ মোমেন্ট অফ কাপল ইকুয়ালস টু কত, এফ ইন্টু এ প্লাস এফ ইন্টু ওবি, এফ ইন্টু ও এ প্লাস ওবি, অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজটা বড় কথা নয়, যেদিকে ইচ্ছা হোক, তাহলে এফ ইন্টু এবি, তাহলে ফোর্স মাল্টিপ্লাইড বাই দ্য, দ্যাট ইজ কি লিখবো আমরা, আইদার ফোর্স multiplied by the perpendicular distance between them, perpendicular distance between them, হয়ে গেল। তাহলে 44 আর এটাতে কত ছিল 3, 47 এর অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা 47 এর অ্যান্সার হয়ে গেছে। এক্সপ্রেস নেক্সট 22 নম্বরের কোশ্চেনটা আছে, এক্সপ্রেস 5 কিলোওয়াট আওয়ার ইন জুল। আচ্ছা 1 কিলোওয়াট আওয়ার মানে আমরা কত জানি, 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার, 1 কিলোওয়াট মানে কত 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার মানে 3600 সেকেন্ড, তাহলে 1000 ইন্টু 3600 মানে দেখো 36 এর গায়ে 5টা শূন্য, মানে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 বলতে পারি, 36 এর গায়ে 5টা শূন্য, তাহলে আমি 3.6 লিখেছি, ওয়াট ইন্টু সেকেন্ড মানে কত জুল। therefore 5 কিলোওয়াট আওয়ার, 5 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু কত 3.6, 5 মাল্টিপ্লাইড বাই ওটা 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত জুল, তাহলে কত 18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। মেইনটেনিং সিগনিফিকেন্ট ফিগার যদি তুমি বলো তাহলে এটা 1.8 লিখে দাও, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 7 জুল। আলটিমেট এত কিছু লেখালেখি করার দরকার ছিল না, 1 নম্বর আছে, এটা গুণ করে এটা লিখে দিলেই হতো ডাইরেক্ট, এটা আমি করে দেখালাম, এটাও করে দেখাতে হতো না, ডাইরেক্ট এটা গুণ করে লিখতে হতো। তাহলে 48 মার্কস হয়ে গেল। 50 মার্কস আমি এই পাতাতে কমপ্লিট করে দিচ্ছি, আমার ওইদিকে 1 ঘন্টা কমপ্লিট হয়নি, 53 মিনিট হয়েছে, কিন্তু ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে। দেখো 50 মার্কস করার জন্য আমি এখানে এই কোশ্চেনটা ছেড়ে দিলাম, রাইট ডাউন টু ফ্যাক্টরস অন হুইচ দ্য অ্যাঙ্গেল, ও এখানেই তো 50 হয়ে যাচ্ছে, রাইট ডাউন এনি টু ফ্যাক্টরস বলেছে, কি কি ফ্যাক্টরের উপরে বলবে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, 23 এরটা করেই আমি 50 কমপ্লিট করে দিচ্ছি। বাদ বাকি কোশ্চেনটা দেখো যে যে ছিল, যেটা
কি বলেছে, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আন্ডার ওয়াটার উইথ রেসপেক্ট হোয়াট ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার, ওইটা আন্ডার ওয়াটার না, এটা এয়ার, আন্ডার ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার, এটা তাহলে এটা 3/4 উল্টে যাবে। আচ্ছা, প্রুভ দ্য রিলেশন, এই রিলেশনটা প্রুভ তো আমি আর এখন করতে পারছি না, এটা তো অনেকটা বড় হবে, এটা একটা বড় ডেরিভেশন, এটা সবাই জানো বইতে আছে, এটা আরামসে করে নেবে। আচ্ছা, দ্য ফ্রিকোয়েন্সি অফ ভায়োলেট লাইট ইজ এত, ফাইন্ড ইটস ওয়েভলেন্থ ইন ন্যানোমিটার ইন অ্যাংস্ট্রম, স্পিড অফ লাইট এটা দেওয়া আছে। দেখো 26 এরটা আমার সব থেকে সহজ লাগছে, 26 এরটা করে আগে 50 করে দিই, মানে আমি নিজে খাতায় কলমে করে 50 করে দিই, বাকি কিছু বলার থাকলে বলে দেবো। দ্য ফ্রিকোয়েন্সি অফ ভায়োলেট লাইট দেওয়া আছে 7.5 into 10 to the power 14 hertz. Find its wavelength in nanometer। আচ্ছা, আমরা কি জানি, mu equals to c by lambda, therefore lambda equals to কত, c by mu, lambda गया इधर, mu आया इधर। अच्छा, c কত, 3 into 10 to the power 8। আচ্ছা, mu কত, 7.5 into 10 to the power 14, তাহলে ল্যামডাটা আসবে কিসে, মিটারে এটা আসবে, হার্জ আছে পার সেকেন্ড, আর এটা মিটার পার সেকেন্ড হিসাবে, এটা মিটার পার সেকেন্ড হিসাবে, এটা মিটার, আর এটা এখান থেকে কেটে যাবে, ঠিক আছে। দেখো বোঝা যাচ্ছে না, সি মানে মিটার পার সেকেন্ড, মানে দেখো মিটার বাই সেকেন্ড, নিউ, নিউ মানে কি হয় 1/সেকেন্ড, নিউ ইউনিটটা 1/সেকেন্ড, তাহলে সেকেন্ডটা উপর উঠে যাবে, সেকেন্ড সেকেন্ড কেটে আলটিমেট তো মিটারই পড়ে থাকছে, আর ল্যামডা তো ওয়েভলেন্থ, এসআই ইউনিটে মিটারই তো বেরোবে, বেশ। তাহলে কত, এটা দেখো 2.5 এ কেটে যাচ্ছে, তাহলে 1/2.5। আচ্ছা, যদি বলো এক কাজ করতে পারি, এটা 1/2.5 ইন্টু 10 করলাম, ইন্টু 10, তার মানে এটা 10⁻7 থাকলো, আর তলায় 4, না আলটিমেট 10⁻3 এত মিটার, তাহলে এটা করলে 4, তাহলে 4 ইন্টু 10⁻3 মিটার আসছে। ন্যানোমিটারে করতে বলেছে, 1 মিটার মানে 10⁻⁹ ন্যানোমিটার, তাহলে 4 ইন্টু 10⁻⁶ ন্যানোমিটার। আর অ্যাংস্ট্রমে করতে বলেছে, 1 ন্যানোমিটার মানে 10 অ্যাংস্ট্রম, 1 ন্যানোমিটার মানে 10 অ্যাংস্ট্রম, তাহলে একে মাল্টিপ্লাই করে দাও 10, তাহলে 4 ইন্টু 10⁻⁵ অ্যাংস্ট্রম। দেখো 50 মার্কস আমি কমপ্লিট করে দিলাম। এখানে জাস্ট এটা একদম সিম্পল অঙ্ক, একদম সিম্পল অঙ্ক, এই ইউনিট কনভার্সন এটা খেয়াল রাখতেই হবে, আদারওয়াইজ এটা হবে না। আমি আর নতুন পাতা করলাম না, 56 মিনিটের মধ্যে আমার 50 নম্বরের দেখো শেষ হয়ে গেল। আমি কিন্তু যেমন পরীক্ষায় লিখতে হবে সেরকম ভাবে লিখে লিখেই দেখালাম 50 মার্কস। তবে হ্যাঁ, আমি এখানে বড় ডেরিভেশন এটা বাদ দিয়ে দিয়েছি, এই যে এত বড় ডেরিভেশনটা এখানে করলাম না, কারণ এটা তো অনেক টাইম কনজিউমিং করে লাভ কি আছে, 50 মার্কস হয়ে গেল। এখানে দেখো এরকম মজার কোশ্চেন ছিল, মেক এ নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন অন দ্য টপিক অফ রিফ্রাকশন থ্রু লেন্স অ্যান্ড সলভ ইট, মানে নিজে নিজেই একটা কোশ্চেন বানাতে হবে আর সলভ করতে হবে, ঠিক আছে, ওটা কিছু করলাম না। আর রাইট ডাউন এনি টু ফ্যাক্টরস অন হুইচ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইন কেস অফ এ প্রিজম ডিপেন্ডস। দেখো আমরা ওখানে কি জানি, ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, তাই তো, কারণ পরিষ্কার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা কিসের উপর ডিপেন্ড করছে বোঝাই যাচ্ছে, তুমি দুটো জিনিস লিখতেই পারবে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ প্রিজমের উপর ডিপেন্ড করে, আবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপরেও ডিপেন্ড করে, তাহলে আমি ওখান থেকে দুটো ফ্যাক্টর লিখতে পারতাম, আবার দেখো 2 মার্কসের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই হিসাবে এই কোশ্চেনটা সলভ করে দিলাম। কোনো জায়গায় কোনো ডাউট হলে বা ক্লাস কেমন লাগলো জানাবে, কমেন্ট করে জানাবে, কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে সেটাও জানাবে, ঠিক আছে।